সীমিত আকারে চালু হলো দুবাই এয়ারপোর্ট। মার্কিন ও ইসরায়েলি ছাড়া অন্য দেশের জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলতে পারবে, ইরানের ঘোষণা। আজও মধ্যপ্রাচ্যের 20টি ফ্লাইট বাতিল। প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার অঙ্গীকারবদ্ধ, জানালেন মন্ত্রী। হরমুজ প্রণালী বন্ধ থাকায় 1 লাখ টন ক্রুড অয়েল নিয়ে সৌদি বন্দরে আটকে বিপিসির জাহাজ। জ্বালানি খাতে দেখা দিতে পারে অনিশ্চয়তা। জ্বালানি সংকটের হুজুগে আতঙ্কে তেল কিনতে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন। উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, সোমবার আসছে 2টি তেলবাহী জাহাজ। জনগণের প্রত্যাশা অনুযায়ী চলবে ত্রয়োদশ সংসদ। বিএনপির এমপিদের 2 দিনের প্রশিক্ষণ কর্মশালায় বললেন নেতারা। এবং অনেক চেষ্টায়ও আপন ছন্দে ফিরতে পারছে না অমর একুশের বইমেলা। এখনো প্রাণবন্ত হচ্ছে না লেখক, পাঠক, প্রকাশকের মিলন মেলা। ইরানে আজ রাতে যাবৎকালের সবচেয়ে বড় বোমাবর্ষণ করার হুঁশিয়ারি দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। এদিকে তেহরানের বিমানবন্দরেও হামলা চালায় তেল আবিব। পাল্টা হামলা চালিয়েছে ইরানও। প্রতিবেশী দেশগুলোতে আর হামলা না করার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, তবে পাল্টা হামলা হলে তার জবাব দেয়া হবে। ইসলামিক রেভলিউশনারি গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্র সমর্থক ছাড়া অন্যদের জন্য নিষেধাজ্ঞা নেই। অন্যদিকে দুবাই এয়ারপোর্টের আংশিকভাবে উড়োজাহাজ চলাচল শুরু হয়েছে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে তেহরানের আকাশে স্পষ্ট হয় ধোঁয়া আর আগুনের কুণ্ডলী। ক্ষণে ক্ষণে বিস্ফোরণ, কেঁপে ওঠে পুরো শহর। শুক্রবার রাত থেকে তেহরানে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরানের মেহরাবাদ বিমানবন্দরেও ভারী বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এদিকে ইরানের পাশাপাশি লেবাননেও হামলা অব্যাহত রেখেছে তেল আবিব। লেবাননের নাবিচিতে হিজবুল্লাহ যোদ্ধাদের সাথে ইসরায়েলি সেনাদের সংঘর্ষ হয়। এতে হতাহত হন বেশ কয়েকজন। ছেড়ে কথা বলছে না তেহরানও। ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরানের বিপ্লবী গার্ড IRGC মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি ও ইসরায়েলি দখলদার ভূখণ্ডকে লক্ষ্য করে 23তম ধাপের হামলা শুরু করার ঘোষণাও IRGCর। এছাড়া ইরাকের বসরায় বিদেশি তেল কোম্পানি ও কর্মচারীদের আবাসস্থলে ড্রোন হামলা হয়। ইরানের প্রেসিডেন্ট বলেছেন, প্রতিবেশী দেশগুলোতে আর হামলা করবে না তেহরান। অন্যদিকে IRGCর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজকে এ তথ্য জানান। বলেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্র দেশ ছাড়া অন্য দেশগুলোর জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলতে বাধা নেই। সেনাবাহিনী, নৌবাহিনী, যোগাযোগ ব্যবস্থা ও শীর্ষ নেতৃত্ব হারিয়ে এখন অস্তিত্বহীন ইরান, এমন মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ইরানের যোগাযোগ ব্যবস্থা ধ্বংস, শীর্ষ নেতারা মৃত, নৌবাহিনী, সেনাবাহিনীও ধ্বংস হয়ে গেছে। তাদের আর কি আছে? তারা এখন সব হারিয়ে নিঃস্ব। এর আগে নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না বলেও জানান তিনি। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকিতে আজও মধ্যপ্রাচ্যগামী 20টি ফ্লাইট বাতিল হয়েছে। এ নিয়ে 7 দিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট 286 ফ্লাইট বাতিল হয়েছে। এদিকে প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার অঙ্গীকারবদ্ধ, জানান প্রবাসী কল্যাণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সকালে সিলেটে একাডেমি ফর মণিপুরি কালচার অ্যান্ড আর্টসের উদ্যোগে হোলি উৎসবে একথা জানান প্রবাসী কল্যাণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। জানান, ফ্লাইট বাতিল হওয়ায় অনেক প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তাদের সমস্যা সমাধানে সরকার একটি হটলাইন চালু করেছে। আরও জানান, প্রধানমন্ত্রী সার্বক্ষণিকভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছেন। মণিপুরী সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আমাদের এমবেসিগুলো প্রতিনিয়তই মনিটরিং করছে এবং আমাদের এফোর্ট গ্রুপ আছে প্রত্যেক মন্ত্রী থেকে এবং সরাসরি এই ব্যাপারে মনিটরিং করছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। জ্বালানি তেলের সংকট আর মূল্যবৃদ্ধির শঙ্কায় আজও রাজধানীর পাম্পগুলোতে ভিড় করছেন চালকরা। এতে পাম্প ছাড়িয়ে সড়কে গাড়ি ও মোটরসাইকেলের দীর্ঘ সারি ছড়িয়ে পড়েছে। তবে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে কম তেল পাওয়ায়
ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। পাম্প কর্তৃপক্ষ বলছে তেলের পর্যাপ্ত মজুদ থাকলেও আতঙ্কে তেলের জন্য ভিড় করছেন চালকরা। জ্বালানি তেলের জন্য গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে আজও ভোর থেকে অপেক্ষা চালকদের। ইরানের সঙ্গে আমেরিকা ইসরায়েলের যুদ্ধে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া উত্তেজনায় মূল্যবৃদ্ধির শঙ্কা থেকে জ্বালানি তেল কিনতে ভিড় করছেন চালকরা। তেলে না আসার কোনো ক্র্যাশ থাকে পরে, এই জন্য হয়তো তেলটা নিজেতে আগে তো অগ্রিম থেকেই নিয়ে রাখতেছে গাড়ির ভিতরে। যেহেতু রিজার্ভে আছে 28 ডেজের মতো মনে হয় রিজার্ভে আছে, সো তাহলে কেন সব পাম্প বন্ধ? 9টায় দাঁড়িয়েছে, 9:30 দাঁড়িয়েছে, তারা 11টা 11:30 তেল পাইছে। কি করবো, আজকে দাঁড়িয়ে থাকবো? 3 ঘন্টা দাঁড়িয়ে থাকা সম্ভব? শনিবার থেকে মোটরসাইকেলে সর্বোচ্চ 2 থেকে 3 লিটার ও গাড়িতে 10 থেকে 20 লিটার তেল সরবরাহ করা হচ্ছে। তবে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে এই পরিমাণ যথেষ্ট নয় বলে দাবি চালকদের। আজকে ফিল করলাম 3টা পাম্প ঘুরে, কি করবো ভাই, 300 টাকার বেশি দিচ্ছে না কোনো জায়গায়। 3-4 ঘন্টা ধরে সিরিয়াল দিয়েও আমরা যে পর্যাপ্ত পরিমাণ তেল দিচ্ছে আমাদেরকে, আসলে এই তেল দিয়ে আমরা গাড়ি চালানো আমরা হিমচিম খেয়ে যাচ্ছি। ফুল তেল পাচ্ছি না, হয়তো বা 1500 থেকে 2000 টাকার পেতে পারে। পাম্প কর্তৃপক্ষ আজও বলছে তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। সরকারি নির্দেশনা মেনেই তেল দিচ্ছেন তারা। সরকার বারবার বিবৃতি দিচ্ছে যে তেল আছে, সংকট হবে না, আমরা আশ্বস্ত করতেছি, জনগণ বোঝে না। তেলের মজুদ স্বাভাবিক আছে ভাই, আমরা আগে যেইভাবে আনতাম ওইভাবে আনছি, এখন ওইভাবে আইতাছে। শুক্র শনি ডিপু বন্ধ থাকে, যে কদিনে তেল উঠেছিলাম ওই একদিনে সব নিয়ে গেছে। শুক্রবার বিপিসির এক নির্দেশনায় মোটরসাইকেলে দিনে 2 লিটার ও ব্যক্তিগত গাড়িতে 10 লিটার তেল সরবরাহ করতে বলা হয়। নাজমুল হুদা, ডিবিসি নিউজ, ঢাকা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রভাবে জ্বালানি তেলের সংকট বা দাম বাড়তে পারে এমন আশঙ্কায় রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে তেল নিতে ভিড় করছেন অনেকে। এই বিষয়ে আরও জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা ক্রেতাদের প্রতিক্রিয়া জানতে পেরেছেন কিনা জানাবেন। প্রতিক্রিয়া জানার বিষয়টা আসলে বৃহস্পতিবার থেকে কিন্তু গ্রাহকদের প্রতিক্রিয়া আমরা জানানোর চেষ্টা করেছিলাম। তাদের মধ্যে ক্ষোভ রয়েছে, তাদের মধ্যে অভিযোগ রয়েছে, তাদের মধ্যে নানান ধরনের প্রশ্ন রয়েছে যে এখন পর্যন্ত যেহেতু সরকারের পক্ষ থেকে কোনো প্রকার তথ্য দেওয়া হয়নি যে তেল থাকবে না বা তেলের সংকট হবে, তারপরেও কেন এই তেলের পাম্পগুলোতে উপচে পড়া ভিড় তেল গ্রাহকদের, এই বিষয়টাই আসলে অনেকেই প্রশ্ন করেছেন বা প্রশ্ন তুলেছেন। এর পাশাপাশি আমি আজকে সারাদিন রাজধানী বিভিন্ন পাম্পগুলোতে ঘুরে দেখেছি, সেখানে উপচে পড়া ভিড় বলা যায়, উপচে পড়া ভিড়, গাড়ির যে সারি বা যানবাহনের যে সারি, সেই দীর্ঘ সময় তারা একদম রাস্তার উপরে দীর্ঘ সময় অপেক্ষা করেছেন। বিশেষ করে এই আমরা মাটিকাটা যে ফিলিং স্টেশনটি রয়েছে তার সামনে অবস্থান করছি, সেখানে দীর্ঘ সময় 2 থেকে 3 ঘন্টা তারা অপেক্ষা করেছেন, কিন্তু শেষ মুহূর্তে আসলে ফিলিং স্টেশনের পক্ষ থেকে জানানো হয়েছে তেল নেই। সেটা নিয়ে সাধারণ মানুষের একটা ক্ষোভ আমরা দেখতে পেরেছি, এবং কি সেটা যাচাই বাছাই করার জন্য যে তেল আছে কি নেই, সেই ফিলিং স্টেশনের মালিক পক্ষ তারা আবার আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে এসেছেন, এবং কি আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ যারা ক্রেতা, তেল ক্রেতা, তারা কিন্তু সেই পুলিশের সঙ্গে তারা ভেতরে প্রবেশ করেছিলেন, এবং কি তেল শেষ হয়েছে কিনা সেটা যাচাই বাছাই করার জন্য কিন্তু ভেতরে প্রবেশ করেছেন, এবং কি সেটা দেখে তারা অবশিষ্ট পরবর্তীতে কিন্তু তারা এখান থেকে লাইন সরিয়ে নিচ্ছেন। কারণ হচ্ছে তারা দীর্ঘ সময় তারা অপেক্ষা করছেন। আপনারা কতক্ষণ ধরে এখানে ছিলেন? আসসালামু আলাইকুম। আমি ছিলাম প্রায় 1:30 দিকে আসছি, আইসা অফিস থেকে কতক্ষণ অপেক্ষা করেছেন এখানে? এখানে প্রায় 1 ঘন্টার উপরে। তেল তো প্রায় শেষ, তাহলে এই 10 লিটার তেলের জন্য কি 5 লিটার তেল আপনার শেষ হয়েছে কিনা? বেশি, 5 লিটার তেল তো আমার এমনি চলে গেছে এই 10 লিটার তেলের জন্য। হ্যাঁ, এখন তো বন্ধ করে দিছে, এখন তো তেল নেই পাম্পের তেল নেই, এখন আর এক জায়গায় ব্যবস্থা করতে হবে বা কোনো জায়গায় যেয়ে নিতে হবে। শুনছিলেন আসলে শান্তিদা যে এখানকার যারা চালক রয়েছেন, যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে এসেছেন, আমি একটু তাদের সঙ্গেই একটু কথা বলতে যাচ্ছিলাম যে মানে কোন ধরনের অভিযোগ আছে কিনা তেল নিয়ে? অভিযোগ আপনার এই যে এতক্ষণ পরে আপনি সিবিএস চক্কর থেকে আপনার এই করছি, আপনার সিরিয়াল দিয়ে আইছি, এই পর্যন্ত এসেরা আপনার পাম্পার এসেরা মানা করে দিতেছে যে এখন তেল দিবে না, তেল শেষ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, কোনো অভিযোগ আছে কিনা? অভিযোগ এখন কি বলবো, অভিযোগ এখন তার কিছু করার নাই, যেটা ভাগ্য যেটা আছে সেটাই। 10 লিটার তেলের জন্য কয় লিটার তেল আপনার শেষ হয়েছে? তা তো 2 লিটার তেল শেষ হয়েছে।
এখন কি করবেন? এখন আর কি করবো, মালিক পক্ষে বলতে হবে যে স্যার লাইন সিরিয়াল দিচ্ছিলাম, সিরিয়ালে মেনটেন্যান্স করতে পারিনি, এখন তেল পাম্প। আসলে মূলত সানিতা যে বিষয়টা তারা বলছেন, গ্রাহকরা বলছেন যে আগে ভাগে যদি জানিয়ে দেওয়া হতো তাহলে আর দীর্ঘ সময় এই কষ্ট করে ভোগান্তি বা রোদের মধ্যে অপেক্ষা করতে হতো না দীর্ঘ সময়। সেই বিষয়টা আসলে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন সাধারণ ক্রেতারা। তারা বলছেন যে প্রত্যেকটা পাম্পে যাতে করে মালিক পক্ষ বলে দেন যে তেল আছে কি নেই, সে ধরনের একটা সাইন বা সে ধরনের একটা লেখা যাতে করে টানিয়ে দেওয়া হয় বোঝার জন্য। এই ছিল আসলে এখান থেকে সানিতা সবশেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে। আতঙ্কিত হওয়ার কিছু নেই, বিকল্প উৎস থেকে তেল সংগ্রহের চেষ্টা করছে সরকার, এমনটা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। দুপুরে মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জরুরি ব্রিফিংয়ে মন্ত্রী আরও জানান, দেশে তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। এছাড়া আগামী সোমবার আরও 2টি জাহাজ আসছে। তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই। আমরা রেশনিংটা করেছে এই জন্যই যে একটা অনিশ্চয়তা আছে, এই যুদ্ধটা কতদিন চলবে, সেই জন্য আমরা একটা রেশনিং করেছিলাম। কিন্তু মানুষ এই রেশনিংটাকে ভয় পেয়ে স্টক করা শুরু করেছে। আসলে আমাদের তেলের কোনো অভাব নাই। শুধু তাই না, আগামী 9 তারিখে আরও 2টা ভেসেল আসছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ ঘিরে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তার আশঙ্কায় তেল সংকটের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে ফিলিং স্টেশনে পড়েছে যানবাহনের দীর্ঘ লাইন। কোথাও কোথাও অতিরিক্ত চাপের কারণে সাময়িকভাবে বন্ধ রয়েছে তেল বিক্রি। এদিকে তেল পাচার রোধে সীমান্তে কঠোর নজরদারি চালাচ্ছে বিজিবি। শনিবার সকাল থেকে চট্টগ্রাম নগরের প্রতিটি ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি, মোটরসাইকেল ও প্রাইভেট কারের দীর্ঘ লাইন পাম্পের ভেতর থেকে সড়ক পর্যন্ত চলে গেছে। 5 লাইশ, 16 শহর, অক্সিজেন, নতুন ব্রিজ ও আতুরার ডিপোসহ বিভিন্ন এলাকার পাম্পেও একই চিত্র। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তেল পাচ্ছেন যানবাহন চালকরা, কর্মচারীরা খাচ্ছেন হিমশিম। ওনারা বলতেছে যে তেল নাই, তো ওনাদের সাথে তর্কাতর্কিও তো করার সুযোগ নাই। অ্যাকচুয়ালি ওরা দিচ্ছে না, ওরা বলতেছে যে আমাদের কাছে তেল নাই। ক্রাইসিস আমরা নিজেরাই ক্রিয়েট করতেছি, এটা অন্যদের, সরকার তো তেল দিচ্ছে। খুলনার অধিকাংশ পেট্রোল পাম্প থেকে অতিরিক্ত তেল উত্তোলনে মজুত শেষ হয়ে গেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ সরবরাহে সংকট তৈরি করতে পারে, সেই আশঙ্কায় আগেভাগেই প্রয়োজন মতো পেট্রোল, অকটেন সংগ্রহ রাখছেন ব্যবসায়ীরা। সব পাম্পে তেল রয়েছে, তেল রিজার্ভ করা, কিন্তু কেউ তেল দিচ্ছে না। আমার গাড়িতে তেল নাই, অনেকক্ষণ ধরে চালাইতে পারতেছি না, ঠেলে নিয়ে আসলাম, এখন দেখি পাম্পে তেল নাই, স্টিকার লাগানো। রাজশাহীর পাম্পগুলোতেও অনেকে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত তেল দাবি করছেন। এতে নির্ধারিত সময়ের আগেই তেল সংকটে বেশ কয়েকটি পাম্প বন্ধ করা হয়েছে। তেলের অভাব হয়ে গেছে, এই জন্য তেল 200 টাকা করে দিতে বলেছে, তাও গভর্নমেন্ট দিতেছে কিনা, এরা এভাবে ভিড় অবস্থান করতেছে। আতঙ্কিতই তো, কারণ হচ্ছে এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের সমস্যা। নাটোরে সব ধরনের তেল দেয়া বন্ধ করেছেন পাম্প মালিকরা। মোটরসাইকেল, বাস, ট্রাক, মাইক্রোবাস এবং কৃষকরাও এসে তেল না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। পাবনায় ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন, কাঙ্ক্ষিত ফুয়েল না পাওয়ার অভিযোগ ভোক্তাদের। তেলের যে সংকট আসলে সব জায়গায় এরকম হচ্ছে, আর বেশিরভাগ সমস্যা হচ্ছে সবগুলা পাম্প বন্ধ করে দিয়েছে। জমিতে সেচ না দিলে উৎপাদনে প্রভাব পড়বে, এজন্য পণ্য পরিবহন না করতে পারলে বাজারে প্রভাব পড়বে বলে আশঙ্কা ব্যবসায়ী এবং ক্রেতাদের। সরকারি নির্দেশনা বাস্তবায়নে ফিলিং স্টেশন তদারকি করছে জেলা ভোক্তা অধিকার। বিভিন্ন জায়গা থেকে রাত থেকে আসলে অভিযোগ পাচ্ছি যে বিভিন্ন জায়গায় তেলের পাম্পগুলো বন্ধ রাখছে বা পেট্রোল অকটেন দিচ্ছে না, এবং আমরা দেখছি কতগুলো 2-1টা বন্ধ থাকলেও শহরের একটা প্রসিদ্ধ তিনি শহরে নিয়মিতভাবেই তারা দিচ্ছেন। এদিকে তেল পাচার রোধে সুনামগঞ্জের সীমান্তে কঠোর নজরদারি চালাচ্ছে বিজিবি, জোরদার করা হয়েছে তল্লাশি। এছাড়াও চুয়াডাঙ্গায় পাচার রোধে জনবল বৃদ্ধি, টহল ও তল্লাশি বাড়ানো হয়েছে। আসিফ খান, ডিবিসি নিউজ। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের প্রভাবে কাঁচামাল সংকটে পড়তে যাচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি। হরমুজ প্রণালী বন্ধ থাকায় 1 লাখ টন ক্রুড অয়েল দিয়ে সৌদি আরবের রাস তানুরা বন্দরে আটকা পড়েছে বিপিসির জাহাজ। সময়মতো জাহাজটি না পৌঁছালে দেশের জ্বালানি খাতে দেখা দিতে পারে অনিশ্চয়তা। দেশের জ্বালানি তেলের চাহিদা মেটাতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল আমদানি করে বাংলাদেশ। এরপর চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন করে উৎপাদন হয় ডিজেল, অকটেন, পেট্রোল, জেট ফুয়েল সহ বিভিন্ন জ্বালানি।
ইরান যুদ্ধ পরিস্থিতির কারণে সৌদি আরবে আটকা পড়েছে 1 লাখ টন ক্রুড অয়েল। গত 2 মার্চ নির্ধারিত সময়ে বাংলাদেশের পথে রওনা হতে পারেনি বিপিসির জাহাজ। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকায় অন্তত কয়েকশো তেলবাহী ট্যাঙ্কার মধ্যপ্রাচ্যের বন্দরগুলোতে আটকে পড়ে আছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, সময় মতো ক্রুড অয়েল দেশে না পৌঁছালে জ্বালানি বাজারে এর প্রভাব পড়তে শুরু করবে। প্রয়োজনীয় জ্বালানি তেল যেখানে আমরা একটু এই মুহূর্তে খরচ না করলেও চলতেছে, সে সমস্ত সাইটগুলোকে আমাদেরকে একটু সাশ্রয়ী হতে হবে। সোলার এনার্জি, উইন্ড এনার্জি, এ সমস্ত দিকে একটু আমাদের কনসেন্ট্রেট করতে হবে, যেগুলো বিদ্যুৎ উৎপাদন করতে লিকুইড জ্বালানি দরকার হয় না। জ্বালানি এবং এলএনজি দুইটার ক্ষেত্রেই আমাদেরকে বিকল্প সবসময় আমাদেরকে হাতে রাখতে হবে। অপরিশোধিত জ্বালানি তেল সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে আমদানি হয়ে চট্টগ্রামে পৌঁছাচ্ছে। আপাতত দেশে পরিশোধিত জ্বালানির সরবরাহ স্বাভাবিক থাকলেও 5-6 দিনের মধ্যে জাহাজ রওনা দিতে না পারলে কাঁচামাল সংকটে পড়বে দেশের একমাত্র রাষ্ট্রীয় তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি। আগামী 22শে মার্চ সংযুক্ত আরব আমিরাত থেকে আরেকটি জাহাজ চট্টগ্রামে আসার কথা রয়েছে, তবে সবকিছু নির্ভর করছে যুদ্ধ পরিস্থিতির উপর। আমাদের মজুদ এখনো ঠিক আছে, তবে ক্রুডের বিষয়ে একটু আমরা সংকটে পড়েছি যে ক্রুড একটি লোড হয়েছে যেটি হরমুজ প্রণালী অতিক্রম করতে পারছে না, আর একটি 22 তারিখে আছে, সেটা কি হবে আমরা জানি না। তো আমাদের হাতে বিকল্প কিছু ব্যবস্থা আছে, কিছু এডিশনাল কার্গো এই আমাদের যে চুক্তি আছে তার ভিতরে ধরা আছে। তো আমরা তাদেরকে রিকোয়েস্ট করব, তারা যদি এই এডিশনাল কার্গোটা আমাদের সরবরাহ করে তাহলে বিকল্প হিসেবে আমাদের কোনো ধরনের কোনো সমস্যা হবে না। জ্বালানি বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালী দীর্ঘ সময় অচল থাকলে শুধু আমদানি ব্যয় নয়, অভ্যন্তরীণ উৎপাদন ও বিতরণ ব্যবস্থার উপরও চাপ পড়বে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। জনগণের প্রত্যাশা অনুযায়ী সংসদ চলবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। অতীতের বাজে সংস্কৃতি থেকে বেরিয়ে এবার জনকল্যাণমুখী সংসদ পাবে জনগণ, এমন প্রত্যাশাও করেন মন্ত্রী। আর তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, জনপ্রতিনিধিরা যেন জনগণের কল্যাণে আইন প্রণয়ন করতে পারে, সেই জন্য এই কর্মশালা। বিএনপির নতুন সংসদ সদস্যদের জন্য 2 দিনের প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের দ্বিতীয় দিন শনিবার গুলশান কার্যালয়ে সকাল থেকে হাজির হন কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা। সকালের পর্বে যোগ দেন ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলার সংসদ সদস্যরা। কর্মশালা থেকে বেরিয়ে এসে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ বলেন, অতীতের বাজে উদাহরণ দূরে রেখে এবারের সংসদ চলবে জনগণের প্রত্যাশা অনুযায়ী। তারা যাতে সঠিক ভূমিকা পালন করে এবং পার্লামেন্টারি কালচারটা আমরা যাতে মেনটেন করতে পারি এবং খুব ভালো কালচারের মধ্য দিয়ে অতীতের কিছু ব্যাড কালচারকে আমরা রিমুভ করতে পারি, সেই জন্য আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করি। এটাকে পির লার্নিং বলে আর কি, নিজেরা আলাপ করি এবং শিখি। এখানে রুলস অফ প্রসিডিওর সম্পর্কে, পার্লামেন্টারি প্র্যাকটিস অ্যান্ড কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এই বিষয়ে আমি কথা বলেছি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানান, জনপ্রতিনিধিরা যেন জনগণের কল্যাণে আইন প্রণয়ন করতে পারে, সেই জন্য এই আয়োজন। জাতীয় পর্যায়ের একজন জনপ্রতিনিধি হিসাবে যখন তাকে দায়িত্ব পালন করতে হবে এবং তার সবটাই করতে হবে একটা রুলস অফ প্রসিডিউরের মাধ্যমে, এটি খামখেয়ালি বা খেয়াল খুশির মতো করা যায় না। ফলে স্পিকারকে অভিভাবক মেনে রুলস অফ প্রসিডিউরের মাধ্যমে কিভাবে পার্লামেন্টে একজন এমপি রোল প্লে করবেন, এই সমস্ত যে তার মধ্যে সুপ্ত প্রশ্ন, সেই প্রশ্নগুলির উত্তরকে আমরা সংগঠিত আকারে তাদেরকে দিচ্ছি। দিনের শেষ পর্বে প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেবেন কুমিল্লা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের সংসদ সদস্যরা। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের 20তম কারাবন্দী দিবস আজ। 2007 সালের এই দিনে তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে তাকে গ্রেপ্তার করা হয়। সেই ঘটনার 2 দশক পূর্ণ হওয়ায় দিনটিকে স্মরণ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 2007 সালের 7ই মার্চ রাজধানীর বাসভবন থেকে তারেক রহমানকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী। পরে বিভিন্ন মামলায় তাকে একাধিক দফা রিমান্ডে নেওয়া হয়। বিএনপি নেতাদের অভিযোগ, রিমান্ডে থাকাকালে নির্যাতনের শিকার হন তিনি, যার ফলে গুরুতর শারীরিক ক্ষতির মুখে পড়েন।
গ্রেপ্তারের পর প্রায় 18 মাস কারাগারে ছিলেন তারেক রহমান। পরে 2008 সালের 3রা সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে যান। 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর এক এক করে তার মামলাগুলো নিষ্পত্তি করা হয়। প্রায় 17 বছরের নির্বাসিত জীবন শেষে 2025 সালের 25শে ডিসেম্বর রাজস্বিক স্বদেশ প্রত্যাবর্তন হয়। 2026 সালের 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলে তার নেতৃত্বে নতুন সরকারের পথচলা শুরু হয়। সুষ্ঠু, সুন্দর ও গণতান্ত্রিক দেশ গঠনে সরকারকে সহযোগিতা করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। শনিবার দুপুরে রাজধানীর মহাখালীতে একটি মন্দিরের উদ্বোধন করে তিনি এই আহ্বান জানান। দেশের সংখ্যালঘু নির্যাতন প্রসঙ্গে আব্দুস সালাম বলেন, বিএনপি কখনো সনাতন ধর্মাবলম্বীদের সংখ্যালঘু হিসেবে বিবেচনা করে না, বরং সব সময় সহযোগিতার মনোভাব নিয়ে তাদের পাশে থাকে। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া পরিকল্পনা বাস্তবায়ন হলে দেশের সবাই নিরাপদে থাকবে এবং দেশের চেহারাই পাল্টে যাবে। একটি গোষ্ঠী দেশের গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার জন্য সব সময় ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ তার। অনুষ্ঠানে উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন বলেন, নৈতিক জায়গায় অগ্রাধিকার ভিত্তিতে মসজিদ মন্দিরের সকল সমস্যা সমাধানে কাজ করবে প্রশাসন। আপনারা আল্লাহর রাস্তায় একটু সময় দেন সরকারকে জনগণের জন্য কাজ করতে দেন। যদি 1 বছর 2 বছরের মধ্যে কাজ করতে না পারে তারপরে আপনি আন্দোলন করেন, বললেন দেখেন না চেহারাটা পাল্টানো যায় কিনা। সেই সময়টা যদি না দেন, যদি বিশৃঙ্খলা করেন, তাহলে তো কাজই হবে না। এই বাংলাদেশ যার যার ধর্ম শেষে পালন করবে। আমরা সবসময় আপনাদের পাশে থাকবো, নির্ভয়ে আপনাদের ধর্ম আপনারা পালন করে যাবেন, তাতে কোনো সমস্যা নেই। যেসব চিকিৎসক ও স্বাস্থ্য কর্মকর্তা নির্ধারিত সময়ে কর্মক্ষেত্রে উপস্থিত হচ্ছেন না, তাদের ব্যাপারে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সকাল 8:30টায় নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার শাখাওয়াত হোসেন বকুল। সকাল 9টা পার হলেও চিকিৎসক সহ অর্ধেকের বেশি কর্মকর্তা অনুপস্থিত ছিলেন। মন্ত্রী জানান, এই স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত 21 জন চিকিৎসকের মধ্যে 5 জন ছুটিতে, বাকি 16 জন অফিস করার কথা থাকলেও উপস্থিতি পাওয়া গেছে মাত্র 8 জনের, যা অত্যন্ত দুঃখজনক। মন্ত্রী বলেন, মানব সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নে চিকিৎসকদের ভূমিকা নিতে হবে। ডাক্তারদের জবটা তো সাংঘাতিক মানবিক একটা জব, ঠিক না? আমরা তো বিপদে পড়লে ওনাদের কাছে যাই, ওনাদের হাসি মুখটা দেখলে অনেকটা ভালো হয়ে যায়। সবার সাথে আলাপ করে নিয়ম অনুযায়ী যা করা যায় তাই করব। আজ ঐতিহাসিক 7ই মার্চ, বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অনন্য দিন। 1971 সালের এই দিনে সোহরাওয়ার্দী উদ্যান তৎকালীন রেসকোর্স ময়দানে বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন শেখ মুজিবুর রহমান। 71-এর 7ই মার্চের উত্তাল সেই দিনটিতে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকা ছিল মিছিলের শহর। শেখ মুজিবুরের ভাষণ শুনতে আসা মানুষের ভিড়ে সেদিন রেসকোর্স ময়দান রূপ নিয়েছিল জনসমুদ্রে, যেখানে তিনি বজ্রকণ্ঠে ঘোষণা করেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই ভাষণে বাঙালি জাতি খুঁজে পেয়েছিল স্বাধীনতা সংগ্রামের দিক নির্দেশনা। 18 মিনিটের ভাষণে 7.5 কোটি মানুষের স্বপ্ন, বঞ্চনা এবং রাজনৈতিক অর্থনৈতিক স্বাধীনতার কথা বলেন শেখ মুজিবুর রহমান। পরবর্তী সময়ে ঐতিহাসিক তার এই ভাষণই হয়ে ওঠে স্বাধীনতা সংগ্রামের বীজমন্ত্র। ঐতিহাসিক 7ই মার্চের ভাষণকে 2017 সালে 30শে অক্টোবর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো।